জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব। পর্ব 684, পৃষ্ঠা সংখ্যা 444 শেষ অর্ধেক থেকে 445 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্তের ভজনা ঠাকুর কিরকম ভাবে করতেন। সর্বদাই তিনি তার যারা প্রিয় ভক্ত তাদের সঙ্গে সঙ্গে রাখার চেষ্টা করতেন, সর্বদাই তাদের সঙ্গে নানান তত্ত্ব কথা আলোচনা করতেন। যেমন নরেন্দ্রকে পেলে তিনি ছাড়তেই চাইছেন না, সর্বদাই তার সঙ্গে কথা বলছেন। নরেন্দ্রের সঙ্গে তার কি সম্পর্ক, পূর্বজন্মে তার সঙ্গে কি সম্পর্ক ছিল, এরকম নানান কথা বলছেন। কিন্তু নরেন্দ্র যেহেতু তখনো পর্যন্ত নাস্তিক এবং তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, তাই ঠাকুরের কথাগুলি কোন রকমেই কানে দিচ্ছেন না। তাই বলছেন যে আপনার এসব কথা কখনো আমার ভেতরে ঢুকছে না, আমি ওসব কথা পাত্তা দিচ্ছি না, এসব কথা আমাকে বলবেন না বলে তিনি প্রতাপ হাজরার কাছে চলে যান। ঠাকুর তার পিছু পিছু সেখানেও গিয়ে তত্ত্ব কথা বলছেন। এই রকম ভাবে ঠাকুর কি করছেন না, ভক্তদের সঙ্গে তার লীলা খেলা করছেন, ভক্তদের ভজনা করছেন। এতটুকু গতদিন পাঠ করেছি। পরের অংশ আজ পাঠ করছি। সতত চিন্তিত প্রভু ভক্তেরও কারণে, সকলে রাখেন তিনি নয়নে নয়নে। কেবা রহে কোনখানে, কেবা কিবা করে, আতঙ্ক পূর্ণিত এই সংসার ভিতরে। একদিন শ্রীমন্দিরে প্রভু গুণমণি, উপবিষ্ট নিকটে গোলাপ ঠাকুরানী। সম্বোধিয়া তাহারে শ্রী প্রভুদেব কন, দেখো আমি দেখিতেছি যেন নিরঞ্জন। পরম সুন্দর অঙ্গ তেজ পুঞ্জ তনু, খেলিছে শিশুর সম হাতে স্বরধনু। বলিতে বলিতে কথা বাহ্য গেল চলে, উদিল অপূর্ব ভাতি শ্রীমুখ মণ্ডলে। আদিত্য উদয়া চলে উদিলে যেমন, ভাসে দিশি ধরি এক অপূর্ব বরণ। গভীর ধ্যানে গত ধীর স্থির চিত, গভীর ধ্যানে গত ধীর স্থির চিত। যাহার প্রভাবে প্রভু সকলেই বিদিত। অন্মিলিত আঁখি যেন দৃষ্টিরোধ করে, মুদিলে বিশাল বিশ্ব চক্ষের উপরে। কিছু পরে ধীরে ধীরে শ্রীদেহে যখন, আসিতে লাগিল তার দেহ ছাড়া মন। শ্রীঅঙ্গে স্পন্দন চিহ্ন হইল প্রকাশ, রচনায় বাহিরায় জড় জড় ভাস। সেই আধো জড় স্বরে কোন গুণমণি, ধ্যানে দর্শন যাহা তাহারও কাহিনী। ক্রমে ক্রমে বহু পরে আইল চেতন, এমন সময় দেখা দিল নিরঞ্জন। কুতূহলে গোলাপ মা জিজ্ঞাসিল তাই, নিরঞ্জন এতক্ষণ আছিল কোথায়। সতত সহাস্য মুখ কহে ভক্ত বর, খেলিতেছিলাম আমি লয়ে ধনুচ্ছর। বহু দূরে নির্জনে একাকী উপবনে, অবাক গোলাপ মাতা তাহারও বচনে। ঈশ্বর কোটির ভক্ত নিত্য নিরঞ্জন, রামের অংশেতে জন্ম প্রভুরও বচন। লক্ষণ তাহার লেখা তাহার স্বভাবে, বড় প্রিয় অস্ত্র শস্ত্র সসর গান্ডিবে। অপর যতেক পরে পাবে সমাচার, শোনো ভক্ত সংযোটন অমৃত ভান্ডার। ঠাকুর তার ভক্তদেরকে নিয়ে সততই চিন্তিত থাকতেন। সকলকে তিনি সর্বদাই চোখে চোখে রাখার চেষ্টা করতেন। কে কোনখানে আছে, কে কি করছে, কার কি হবে, এই নিয়ে তিনি সর্বদাই যেন আতঙ্কিত থাকতেন। একদিনকার ঘটনা এইরকমই। সঙ্গে ঠাকুর আছেন আর তার সঙ্গে গোলাপ মা বসে আছেন। গোলাপ মা কে সম্বোধন করে ঠাকুর তখন বলছেন যে দেখো আমি দেখছি যেন নিরঞ্জন তার ওই সুন্দর তেজপুঞ্জ শরীরে শিশুর মতো হাতে তীর ধনুক নিয়ে খেলা করছে। কথা বলতে বলতে, নিরঞ্জনের কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে যান, তার বাহ্যজ্ঞান চলে যায়। যেমন আকাশে, পূব আকাশে সূর্য উঠলে যেমন চারিদিকটা ঝলমল করে উঠতে থাকে,
ঠাকুরের মুখমণ্ডল যেন সেই রকম ঝলমল করে উঠছে। আর আস্তে আস্তে গভীর ধ্যানে তিনি মগ্ন হচ্ছেন। অনেকক্ষণ বাদে তিনি ধীরে ধীরে চোখ মেলছেন। তার চোখ মেলা নয় তো, তিনি চোখ বন্ধ করলে বরং গোটা বিশ্ব চরাচর দেখতে পান, আর চোখ মেললে যেন তার দৃষ্টি রোধ হয়, এইরকমই তার চোখ। তিনি চোখ বন্ধ করে এতক্ষণ যেন গোটা চরাচর দেখছিলেন, যেমন নিরঞ্জনকে দেখেছেন ধনুক নিয়ে খেলা করছেন। এইবার তার আস্তে আস্তে বাহ্য জ্ঞান ফিরে আসছে, কথা জড়িয়ে জড়িয়ে সামান্য কথা বলছেন। অনেকক্ষণ বাদে যখন তিনি স্বাভাবিক হলেন, তখন দেখা গেল যে এইবার নিরঞ্জন তার কাছে আসছেন। দেখে গোলাপ মা অবাক হয়ে গেলেন। ঠাকুর কত আগে বললেন যে দেখো আমি দেখছি নিরঞ্জন আসছে, এখন সে সুন্দরভাবে তীর্ধনুক নিয়ে খেলা করছে, এরপরে যেন আমার কাছে আসছে। আর সেটি এত পরে সম্ভব হলো। ঠাকুর কি তাহলে সেটি চাক্ষুষ দেখতে পাচ্ছিলেন? গোলাপ মায়ের এটি সন্দেহ হলো। তিনি নিরঞ্জনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় ছিলে বাবা এতক্ষণ? নিরঞ্জন সহাস্য মুখে উত্তর দিলেন যে আমি অনেক দূরে হাতে তীর্ধনুক নিয়ে নির্জনে একটি উপবনে খেলা করছিলাম। গোলাপ মা অবাক হয়ে গেলেন তার কথা শুনে। নিরঞ্জন হচ্ছেন ঈশ্বর কোটির ভক্তদের মধ্যে একজন, রামের অংশতে জন্ম, ঠাকুরের কথা বলেছেন। তার লক্ষণ দেখে এগুলো সব বোঝা যায়। বড় প্রিয় অস্ত্র শস্ত্র সশর গান দিবে, লক্ষণ তাহার লেখা তাহার স্বভাবে, অপর যতে পরে পাবে সমাচার, শুনো ভক্ত সংযোটন অমৃত ভাণ্ডার। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।